হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের পেজ নাম্বার 164। এখানে তোমাদের যে 2 নম্বর স্কুলটা দেওয়া হয়েছে বালুরঘাট হাই স্কুল, এখানে তোমাদের সমস্ত উত্তরগুলোই কিন্তু এই ভিডিওটিতে দেব, অর্থাৎ সমস্ত 1 নম্বরের কোশ্চেন, 2 নম্বর, 3 নম্বর সমস্ত উত্তর, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। আর যেহেতু সমস্ত উত্তর দেবো, ভিডিও তো একটু বড় হবেই। আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেকেরই অনুরোধ ছিল 2 নম্বর পেজটা দেওয়ার জন্য, তো দিতে একটু দেরি হলো, সময় পাইনি, তো কিছু মনে করো না। যাই হোক, তো অ্যান্সারগুলো দেখে নাও। গ্রুপে একের দাগের একেরটা একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হলো, তো জৈব গ্রিনহাউস গ্যাস মিথেন, অজৈব মানে এখানে কার্বন ডাইঅক্সাইড বিয়েরটা। এরপর একের দাগের দুইটা কি বলছে, যেটি গ্যাস অণুর গতিশীলতার প্রমাণ নয় তা হলো গ্যাসের চাপ, গ্যাসের প্রসারণশীলতা, গ্যাসের ভর আর হচ্ছে গ্যাসের ব্যাপন। তো সঠিক অ্যান্সারটা হবে গ্যাসের ভর। এরপর একের দাগের তিনেরটা উত্তল দর্পণে সৎ বস্তুর প্রতিবিম্ব হবে অসদ খর্বাকার, তো অ্যান্সারটা হবে এরটা। এরপর একের দাগের চারেরটা প্রদত্ত কোন বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়, তো প্রতিসরাঙ্ক বেশি হয় বেগুনির জন্য, বেগুনির পর নীল, তো এখানে অপশন আছে সি এরটা নীল। এরপর পাঁচেরটা শূন্য মাধ্যমে লাল ও বেগুনি বর্ণের আলোর বেগ যথাক্রমে ভি আর ও ভি ভি হলে কোনটা অ্যান্সার হবে। তো দেখো, যদি কোনো একটা মাধ্যমে বলে, বায়ু মাধ্যম বলে বা কোনো একটা মাধ্যম বলে, সেই ক্ষেত্রে কি হয় না, আলোর বেগ সবসময় লালের বেশি এবং বেগুনির কম হবে। সেই ক্ষেত্রে অ্যান্সারটা হতো কোনটা, লালের বেশি, মানে অ্যান্সার হতো এরটা। ঠিক আছে, কিন্তু এখানে বলে দিয়েছে শূন্য মাধ্যমে। তো একটা জিনিস মনে রাখবে যে শূন্য মাধ্যমে কি হয় না, শূন্য মাধ্যমে সব আলোগুলোই সমান বেগে চলে। শূন্য মাধ্যমে সমস্ত আলোই কিন্তু সমান বেগে চলে। তো সেখানে অ্যান্সারটা আমাদেরকে করতে হবে সি এরটা। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ভুল করেও কিন্তু অ্যান্সার কিন্তু এটা হবে না, যেহেতু মাধ্যমটা শূন্য বলা আছে। অন্য কোনো মাধ্যম হলে অবশ্যই এরটা সঠিক অ্যান্সার হতো। চলো নেক্সট কোশ্চেন, একের দাগে ছয়েরটা, অর্থাৎ শূন্য মাধ্যমে আলো, সব আলোগুলোই কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে, সব কালারের বর্ণগুলোই। এরপর একের দাগে ছয়েরটা প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি চ্যালকোজেন মৌল, তো চ্যালকোজেন মৌল হচ্ছে অবশ্যই সালফার, 16 নম্বর শ্রেণী। এরপর একের দাগে সাতেরটা অ্যামোনিয়াতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ও বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন জোড়ের অনুপাত কত, তো অ্যামোনিয়া মানে কি NH3, তো যখন আমরা NH3 স্ট্রাকচার আঁকি তাহলে কী হয় সেভাবে দেখো, এখানে একটা নাইট্রোজেন থাকে, দুটো নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, অর্থাৎ একটা ইলেকট্রন জোড় থাকে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর 3 দিকে 3টা হাইড্রোজেন। এবার কোশ্চেন দিয়েছে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা আছে, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ও বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন জোড়, তো এখানে একটা, দুটা, তিনটা বন্ধন হচ্ছে, মানে 3টা জোড় আছে বন্ধন সৃষ্টিকারী, তার মানে 1:3। অ্যান্সারটা হয়ে যাবে ডি-এরটা। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট গ্রুপ বি। গ্রুপ বি 2 দাগের একটা শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডলের ড্যাশ স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে, তো এটা বলবে আয়নোস্ফিয়ার, অ্যাকচুয়ালি আয়নোস্তর, তো আয়নোস্তরই বলতে হবে, হ্যাঁ, বা আয়নোস্ফিয়ার স্তর বললেও অসুবিধা কিছু নেই। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে গ্যাসের আয়তন ভি এবং পরম উষ্ণতা টি এর সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে অঙ্কন করো। তো দেখো, আমরা জানি যে এটা বলেই দিয়েছি তোমরা, চার্লসের সূত্র ভি প্রপোর্শনাল টু কী হয়, টি হয়। চার্লসের সূত্রে ভি প্রপোর্শনাল টু টি হলে আমরা গ্রাফটা কীরকম পাবো, লেখচিত্রটা আঁকতে বলেছে, তো এইভাবে আঁকবে, দিয়ে টি অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর নেবো টি, আর ওয়াই অক্ষ বরাবর নেবো আমরা কিনা আয়তন ভি, দিয়ে গ্রাফটা আঁকবে মূল বিন্দুগামী সরলরেখা, ব্যাস এই ছবিটা এঁকে দিলেই হবে গ্রাফটা। চলো নেক্সট, অথবাটা দুটি বস্তুর উষ্ণতা যথাক্রমে 300 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে বস্তু দুটির উষ্ণতার পার্থক্য কত হবে। তো দেখো, সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতার পার্থক্য যা হয় কেলভিন স্কেলেও তাই হয়, কারণ 273 বোথ সাইড যোগ করে আবার বিয়োগ করলে একই ব্যাপার দাঁড়াচ্ছে, তাই না। তাহলে 300 - 250 করলে পাবো আমরা কত, 50, তাহলে অ্যান্সারটা হবে 50 কেলভিন। এরপর 2 থেকে 3-এরটা চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশটি কি নামে পরিচিত, তো এটাকে আমরা বলতে পারি চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশটি আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক, যেটা বলবে সেটা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক অথবা আয়তন গুণাঙ্ক নামে পরিচিত। এরপর 2 থেকে 4-এরটা কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়, তো কোলবেট থেকে জ্বালানি গ্যাস হচ্ছে মিথেন আহরণ করা হয়। সত্য মিথ্যা, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে, অবশ্যই নির্ভর করে, সত্য। এরপর অথবাটা একটি জলবিন্দু কোন লেন্সের মতো আচরণ করে,
তো দেখো এটা জলবিন্দু সবসময় আচরণ করবে উত্তল লেন্সের মতো। আর একটা জিনিস খেয়াল রাখবে যে জলের মধ্যে বায়ুর বুদবুদ সেটা কিন্তু অবতল লেন্স। জলের মধ্যে বায়ুর বুদবুদ অবতল লেন্সের মতো আচরণ করবে, আর একটি জলবিন্দু আচরণ করবে উত্তল লেন্সের মতো। এরপর 2-6 সরল ক্যামেরার আলো প্রবেশের সময় কে নিয়ন্ত্রণ করে? তো এটা নিয়ন্ত্রণ করে কেন? শাটার। এরপর 2-7 আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এবং বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই এর মধ্যে সম্পর্ক আই প্রপোর্শন টু ল্যামডা টু দ্য পাওয়ার এন হলে এন এর মান কত? তো এন এর মান হচ্ছে -4। কারণটা দেখে নাও, তাহলে লিখে থাকি এন সমান -4। আমরা জানি র্যালের সূত্রটা কি ছিল? আই প্রপোর্শনাল টু 1/λ টু দ্য পাওয়ার 4। তো এই ল্যামডাটা উপরে গেলে কত হবে? তো এটাকে আমরা বলতে পারি সমান ল্যামডা টু দ্য পাওয়ার -4। তো এই -4 এর জায়গায় লেখা আছে এন, তার মানে অ্যান্সারটা হবে 4, -4। ঠিক আছে, তো চলো নেক্সট। মুদ্রা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? তো এটা অবশ্যই হবে কিনা 11 নম্বর। এরপর অথবাটা প্রদত্ত মৌলগুলিকে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। তো ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বাড়ে এবং ডান দিক থেকে বাম দিকে হ্রাস পায়। এবার বলছে ক্রমহ্রাসমান অর্থাৎ সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা কম কার? তাহলে আমরা পরপর সাজিয়ে দেবো। এখানে আছে বিটা আগে হবে, তাহলে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর ফ্লোরিন। তো দেখো বোরন কার্বন, তারপর হলো নাইট্রোজেন, অক্সিজেন, আর হচ্ছে ফ্লোরিন। তাহলে এবার বলছে তড়িৎ ঋণাত্মকতার ক্রমহ্রাসমান, তাহলে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা মানে এদিকে আমরা গ্রেটার দেন মাঝখানে বসিয়ে দেবো। এবার যাদের এইভাবে লেস দেন গ্রেটার দেন অসুবিধা আছে তারা মাঝখানে কমা ব্যবহার করবে। অনেক সময় ঠিকঠাক সাজিয়ে দাও কিন্তু লেস দেন গ্রেটার দেন ভুল দেওয়ার জন্য নাম্বার পাওনি, তারা অবশ্যই মাঝখানে কমা দিয়ে সাজিয়ে দিবে। ঠিক আছে, চলো নেক্সট 2-9টা ABC মৌল তিনটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 15, 17, 20। এদের মধ্যে কোন মৌল দুটি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে? তো দেখো 15 মানে কত নম্বর শ্রেণীতে আছে? 5 নম্বর শ্রেণী, 15 নম্বর শ্রেণী। এ আছে 17 নম্বর শ্রেণী, আর এ আছে কত? 20 মানে 2,8,2 মানে 2 নম্বর শ্রেণী। ঠিক আছে, 2 নম্বর শ্রেণী, তো 2 নম্বর শ্রেণীতে ধাতুরা থাকে। এবার বলছে এদের মধ্যে কোন মৌল দুটি সমযোজী বন্ধনে যুক্ত হবে? যেহেতু 20 নম্বরটা কি পাচ্ছি আমরা? ধাতু, 2 নম্বর শ্রেণী। এটা হচ্ছে 2 নম্বর শ্রেণী, এটা 15, এটা 17। তাহলে 2 নম্বর শ্রেণী যেহেতু অবস্থিত ধাতু তো সমযোজী যৌগ গঠন করতে পারবে না, তাহলে 15 আর 17। তাহলে এদের মধ্যে কোন মৌল দুটি সমযোজী বন্ধনে যুক্ত হবে? এ আর বি। অ্যান্সার হবে এ আর বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। শর্ট কোশ্চেন, অত ভেঙে দেখানোর দরকার নেই, তাই আর কি। চলো এরপর নেক্সট গ্রুপ সি কি বলছে? 3-এর একটা বায়োগ্যাস কি? মিথেন হাইড্রেটের ভৌত অবস্থা কিরূপ? তাহলে দেখো বায়োগ্যাস, তো লিখবে যে গার্হস্থ্য, শিল্পজাত ও কৃষিজাত জৈব আবর্জনাকে ডাইজেস্টারের মধ্যে নিয়ে বায়ু নিরুদ্ধ অবস্থায় মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উপস্থিতিতে পচন ঘটিয়ে যে গ্যাস উৎপাদন করা হয় তাকে বায়োগ্যাস বলে। ঠিক আছে, তো এরপরে কি বলেছে যে মিথেন হাইড্রেটের ভৌত অবস্থা কীরূপ? তো মিথেন হাইড্রেটের ভৌত অবস্থা দেখতে পাচ্ছ কঠিন একটা কেলাসাকার পদার্থ। তো এটাই লিখবে যে মিথেন হাইড্রেট হলো এত সংকেত বিশিষ্ট, এটা নাও লিখতে পারো। বরফের ন্যায়, যেটা ভৌত অবস্থা, শুধু এটুকু লিখলে হবে যে বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ। তাহলে ভৌত অবস্থা হবে বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা দাও। 3-2। তাহলে অ্যান্সারটা দেখে নাও। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার বা পরম উষ্ণতার সংজ্ঞা বা ধারণা, তো এটা লিখবে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্ণয় আয়তন ভি ও -273 সমান V0 ইন্টু 273/273 সমান V0 ইন্টু 1 - 1 মানে কত? 0। সুতরাং চার্লসের সূত্র অনুসারে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেহেতু সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়, অর্থাৎ গ্যাসের আয়তন লোপ পায় এবং -273 ডিগ্রি সেন্টিগ্রেড এর চেয়ে নিম্ন তাপমাত্রা সৃষ্টি সম্ভব নয়, এই জন্য -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। এবার এখানে কি বলেছে দেখো, পরম শূন্য তাপমাত্রার ধারণা দাও। তো ধারণা বলেছে, ধারণা মানে এটুকু লিখলে হবে। যদি সংজ্ঞাটা বলতো তারপরে এই সংজ্ঞাটা আবার লিখতে হতো, যেহেতু শুধু ধারণা বলেছে তাহলে এটুকু লিখলেই চলবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে? আয়তন স্থির রেখে কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পায় কেন? তাহলে বলছে দেখো আয়তন স্থির রেখে মানে রেনল্ডস সূত্র বা চাপের সূত্র। উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পায় কেন? তাহলে অ্যান্সারটা লিখবে যে আমরা রেনল্ডস সূত্র অনুযায়ী জানি
কোনো গ্যাসের আয়তন স্থির রেখে চাপ বৃদ্ধি করলে উষ্ণতা বৃদ্ধি পায়। চার্লসের সূত্রে কী পাচ্ছিলাম? চার্লসের সূত্রে পাচ্ছিলাম ভি প্রপোর্শনাল টু টি। আর রেনের সূত্রে আমরা জানি যে রেনের সূত্র থেকে বা চাপের সূত্র থেকে আমরা জানতে পারি যে ভি প্রপোর্শনাল টু টি এর পরিবর্তে লিখবো তখন আমরা পি প্রপোর্শনাল টু টি। রেনের সূত্র অনুযায়ী আমরা জানি যে পি প্রপোর্শনাল টু টি। এখানটা লিখে দিবে যে চাপের সূত্র বা রেনের সূত্র থেকে আমরা জানতে পারি পি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে উষ্ণতাও বৃদ্ধি পাবে। এই হচ্ছে কারণ। আর কেউ আরও ভালো করে অ্যান্সারটা লেখার জন্য আগে চাপের সূত্রটা লিখে দিবে, লিখে দেওয়ার পর ওটা লিখবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে। আর এই পি সমানুপাতিক টি কীভাবে পাচ্ছে? এই সমীকরণ থেকে, যেমন ভিটি সমান ভি0 ওয়ান প্লাস টি বাই 273, সেখান থেকে তো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তো কেলভিনে চেঞ্জ হয়েছিল। সেম প্রসেস তোমরা এটাকেও চেঞ্জ করবে, যেভাবে সেন্টিগ্রেডে চেঞ্জ করে সেন্টিগ্রেড থেকে কেলভিন চেঞ্জ করো, তোমরা পেয়ে যাবে পি সমানুপাতিক ক্যাপিটাল টি। ব্যাস। এরপরের কোশ্চেন কি আছে, অবতল দর্পণ কর্তৃক বিবর্ধিত অসৎবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। তাহলে অবতল দর্পণ কর্তৃক বিবর্ধিত অসৎবিম্ব গঠনের, বিবর্ধিত হবে এবং অসৎবিম্ব হবে। তাহলে ছবিটা দেখে নাও। এই দেখো বিবর্ধিত, এটা অবতল দর্পণ বিবর্ধিত হয়েছে, অসৎবিম্ব। এই ছবিটা এঁকে নিবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, টর্চ লাইটে কী ধরনের প্রতিফলক ব্যবহার করা হয় এবং কেন? তো অ্যান্সারটা দেখে নাও। দেখো টর্চ, সার্চ লাইট বা গাড়ির হেডলাইটে পালিশ করা ধাতব অবতল তল ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সারটা তুমি লিখবে যে টর্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, কারণটা লিখবে। তাহলে এইসব লাইটের বাতি দর্পণের ফোকাসে রাখা হয়, ফলে বাতি থেকে নির্গত আলোকরশ্মি অবতল প্রতিফলকে প্রতিফলিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, এই জন্য অনেক দূর পর্যন্ত দেখা যায়। ব্যাস, এটাই হচ্ছে কারণ। চলো নেক্সট কোশ্চেন, তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? তো তোমাদের দেখিয়ে দিয়েছি তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা, যেই বই থেকে যেমনভাবে পড়েছো সেভাবেই লিখবে। আমি জাস্ট তার অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। ব্যাস, এটাই সংজ্ঞা জানতে চেয়েছিল। তো তারপরে কোশ্চেন কি আছে, CO2 অণুর লুইস ডট অঙ্কন করো। তো CO2 অণুর লুইস ডট তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এটা হচ্ছে CO2 অণুর লুইস ডট, এভাবে তোমরা করে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে যে এক্স ওয়াই জেড মৌল তিনটি পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2, n+1, এদের মধ্যে জেড মৌলটির বাইরের কক্ষে 8টি ইলেকট্রন আছে। কার বলছে? জেড মৌলটির। জেড মানে এই মৌলটি জেড, অর্থাৎ যার ক্ষেত্রে n+1 পরমাণু ক্রমাঙ্ক দেওয়া হয়েছে, তার 8টি ইলেকট্রন আছে। তাহলে কোন মৌলটি ধাতব ধর্ম সর্বাধিক? এবং বি বলছে এক্স ওয়াই পরস্পর বিক্রিয়া করে সমযোজী আয়নীয় বন্ধন সৃষ্টি করবে। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে এই যে অ্যান্সার, এক্স পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে n-2, ওয়াই হচ্ছে n, জেড হচ্ছে n+1। কোশ্চেনে বলা আছে যে জেডের লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে আর পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া হয়েছে n+1। তাহলে 8টা ইলেকট্রন থাকা মানে আমি লিখতে পারি তার পরমাণু ক্রমাঙ্ক 18, n+1 সমান 18 হতে পারে, কারণ 8টা ইলেকট্রন বলেছে। তো 8টা ইলেকট্রন মানে 18 হবে, কারণ 2, এটাকে যদি আমরা সাজাই 2,8,8, তার মানে মিলে যাচ্ছে। তাহলে আমি যে কোনো একটা ধরতে পারি, এরকম আমি ধরেছি 18। সেই রেসপেক্টে আমি বাকি মানগুলো বের করব। তাহলে এখানে n+1 18 হলে n এর মান কত? অবশ্যই n তাহলে হবে 17। তাহলে n-2 কত হবে? n-2 হবে 15। এ বিষয়ে কোনো ডাউট নেই। তার মানে এক্স মৌলটা আছে 15 নম্বর শ্রেণীতে, ওয়াই মৌলটা আছে 17 নম্বর শ্রেণীতে এবং জেড মৌলটা আছে 18 নম্বর শ্রেণীতে। সচরাচর এই ধরনের কোশ্চেন থাকলে কি বলে দেওয়া থাকে? সেখানে বলে দেওয়া থাকে যে এই ওয়াই মৌলটি নিষ্ক্রিয় মৌল, যেটা শুধুমাত্র n প্লাস মাইনাস কিছু না থাকে সেটাকে বলে নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ তার লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। কিন্তু এখানে বলছে n+1 এর 8টা ইলেকট্রন আছে, এটা ঘুরিয়ে বলছে কোশ্চেনটা, একটু কোশ্চেনটাকে ঘাঁটার জন্য এরকম দিয়েছে, যে কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে তোমরা লিখে নিলে কত নম্বর শ্রেণী আছে। এবার লিখবে যে এক্স মৌলটির ধাতব ধর্ম সর্বাধিক, কারণ সবচেয়ে যে বাম দিকে আছে তার ধাতব ধর্ম সবচেয়ে বেশি, তার মানে এক্স, অর্থাৎ এক্স মৌল 15 নম্বর শ্রেণী, ধাতব ধর্ম সর্বাধিক। এরপর লিখবে এক্স ও ওয়াই পরস্পর বিক্রিয়া করে সমযোজী বন্ধন সৃষ্টি করবে। এক্স আর ওয়াই দুটোই তো অধাতু, এবার অধাতু হলেও তাদের মধ্যে ধাতব গুণ তুলনামূলক বেশি হচ্ছে 15 নম্বরের, অর্থাৎ এক্স মৌলের। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। চলো এরপর নেক্সট কোশ্চেন, 4 দাগের। আচ্ছা, এখানে একটা রয়ে গেল, Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন? তার অ্যান্সারটা দেখো, Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? অবশ্যই Na+ বেশি সুস্থিত। Na পরমাণুর বহিস্থ কক্ষে একটি
যোজক ইলেকট্রন উপস্থিত থাকায় Na পরমাণু সর্বদা ওই ইলেকট্রনটিকে বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন 2,8 এর অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। ফলে Na পরমাণু রাসায়নিকভাবে খুব সক্রিয় হয়। অপরদিকে Na প্লাস আয়ন 2,8 নিষ্ক্রিয় মৌল নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করায় সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ রাসায়নিকভাবে খুব নিষ্ক্রিয় হয়। তাই Na অপেক্ষা Na প্লাস আয়ন অনেক বেশি নিষ্ক্রিয় তথা সুস্থিত। এটাই হলো অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, গ্রুপ ডি। গ্রুপ ডি 4 দাগের একেরটা কি বলছে দেখো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 mmHg চাপে 0.4 গ্রাম গ্যাসের আয়তন 410 সেমি কিউব হলে গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে কি প্রদত্ত টি সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 27 প্লাস 273 মানে 300 কেলভিন, পি সমান 570 mmHg মিলিমিটার পার স্তম্ভে চাপ দেওয়া আছে, সেটাকে অ্যাটমসফিয়ারিক প্রেসার নিয়ে চলে আসবো, তার মানে 760 মিলিমিটার দিয়ে ভাগ করবো, তাহলে 570/760 ATM। ডাব্লু ওয়েটটা দেওয়া আছে 0.4 গ্রাম, ভি আয়তনটা দেওয়া আছে কোশ্চেনে 410 সেমি কিউব, তো সেমি কিউব থেকে আমরা লিটারে করার জন্য 1000 দিয়ে ভাগ করে নিয়েছি, তাহলে লিটারে চলে আসলো। এম আণবিক ভরটা জানতে চাইছে, জিজ্ঞাসা চিহ্ন, আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার সূত্র বসিয়ে দিব। আমরা জানি পিভি সমান W/m/RT বা এম সমান WRT/PV। তাহলে দেখো ডাব্লুর মানগুলো জাস্ট বসানো হয়েছে। এবার দেখো যখন পি এর মান বসাচ্ছি, পি কত ছিল 570/760, তাহলে 570 ডিভাইডেড বাই 760 মানে সেটা উপরে চলে যাবে, একবার উপরে গুণ করে দিয়েছি। আর ভি এর মান দেখো 410/1000, তাহলে এখানে 410 ডিভাইডেড বাই 1000 মানে সে 1000টা উপরে চলে যাবে, ওই জন্য উপরে লিখেছি। ঠিক আছে, এবার কাটাকাটি করবে, কাটাকাটি করলে তোমরা পাবে 32। তাহলে অতএব গ্যাসটির আণবিক গুরুত্ব 32। এবার বলছি গ্যাসটিকে শনাক্ত করো, তাহলে 32 আণবিক গুরুত্ব কার হয়? অক্সিজেনের হয়। তাহলে অতএব গ্যাসটি হলো অক্সিজেন O2। এটাই হলো অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, অথবাটা 300 কেলভিন উষ্ণতায় ও 1.8 ATM চাপে কোনো গ্যাসের ঘনত্ব 0.024 গ্রাম পার মিলিলিটার হলে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কোন রাশিকে প্রকাশ করে? তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবো এইভাবে, প্রদত্ত টি সমান 300 কেলভিন দেওয়া আছে, পি সমান কত 1.8 ATM, ডি সমান অর্থাৎ ঘনত্ব, ডেন্সিটি মানে কি ভর বাই আয়তন, ভর বলতে ভর কত দেওয়া আছে, যেটা ডাব্লু এখানে ভর বলতে সেটা, তাহলে ভর ডিভাইডেড বাই W/V। এই W/V এর মান বলে দিয়েছে কত না 0.027 গ্রাম পার মিলিলিটার। তো গ্রাম পার মিলিলিটার থেকে আমরা গ্রাম পার লিটারে করব, তো মিলিলিটার থেকে লিটার করলে 1/1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.027 ডিভাইডেড বাই 1/1000, তার মানে পেয়ে গেলাম কত 0.027 গুণিত 1000, তো গুণ করলে কত পাবো আমরা 27। তাহলে এটা পেয়ে গেলাম আমরা 27 গ্রাম পার লিটার। এটা হচ্ছে ডি ঘনত্বের মানটা, ডি মানেই কিন্তু W/V, কারণ ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঠিক আছে, সেটা ডাব্লু, এটা পেয়ে গেলাম আমরা মানটা। এবার মোলার ভর নির্ণয় করতে বলেছে, মানে এম এর মানটা জিজ্ঞাসা চিহ্ন, আর এর মান কি, আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা বসিয়ে দিলাম। এবার লিখবো, আমরা জানি পিভি সমান W/m/RT, তাহলে বা এম সমান তাহলে কত, এম সমান WRT বাই কত হবে পিভি। তো এবার দেখো এখানে W/V আছে, W/V এর পরিবর্তে আমরা কি লিখবো সেখানে ডি, তাহলে সমান DRT/P, যেহেতু ডি সমান W/V। এবার মানগুলো বসিয়ে দাও না, মানগুলো বসিয়ে দিলেই তোমরা পাবে অ্যান্সারটা 369। তাহলে জানতে চেয়েছে মোলার ভর, তো মোলার ভরের তো একক হয় গ্রাম পার মোল, তাহলে অতএব নির্ণেয় মোলার ভর 369 গ্রাম পার মোল। আশা করি বুঝতে পারার অসুবিধা নেই। চলো এরপর এর সাথে একটি দিয়েছিল কোয়েশ্চেন যে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কোন রাশিকে প্রকাশ করে? তো এটা হবে কিনা কৃতকার্যকে প্রকাশ করে। কেন হচ্ছে দেখো, দেখো চাপ মানে পি গুণিত ভি, তো চাপ সমান আমরা কি জানি বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল, তো বল মানে কি এফ, এটা সমান বল বাই ক্ষেত্রফল, বল মানে এফ ডিভাইড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার এল স্কোয়ার, গুণিত ভি মানে দৈর্ঘ্যের কিউব, তাই তো এল কিউব। কাটাকাটি করলে কত পাচ্ছে সমান এফ ইন্টু এল। তো কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ বিন্দু যদি স্মরণ ঘটে তাকে কি বলা হয়, কার্য বলা হয়। তার মানে এফ এল মানে তার মানে আমরা কি পেয়ে গেলাম ওয়ার্ক ডাব্লু। এই হচ্ছে ব্যাপার, তাহলে কৃতকার্য অ্যান্সারটা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, 4 দাগে 3 এটা শুদ্ধ বর্ণালী কাকে বলে? তো শুদ্ধ বর্ণালী কাকে বলে দেখে নাও। তো বিশুদ্ধ বর্ণালী বা শুদ্ধ বর্ণালী, যে বর্ণালীতে প্রত্যেকটি বর্ণ আলাদা আলাদাভাবে স্পষ্ট দেখা যায় এবং এক বর্ণের আলো অন্য বর্ণের আলোর ওপর পড়ে না, তাকে বিশুদ্ধ বা শুদ্ধ বর্ণালী বলে। যেমন আলোকীয় গ্রাফটিং, আলোকীয় গ্রেটিং, কম্প্যাক্ট ডিস্ক ইত্যাদি। চলো নেক্সট, এরপর কি বলছে, একটি লেন্স 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুর 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পর্দায় গঠিত হয়।
লেন্সটির প্রকৃতি কি, আর কি বলেছে এক্ষেত্রে বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান সম্পর্কে আলোচনা করো। তো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিই, পেজটা উল্টাতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরো। তা দেখো এখানে আছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু আর প্রতিবিম্ব পাচ্ছি তার 14 সেন্টিমিটার, মানে তার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বটা বড় হয় কখন হয়, এবং প্রতিবিম্বটা বলেছে যে পর্দায় গঠিত হয়, এই ডেটা থেকে নিতে হবে। দেখো লেন্সের যদি আমরা এইভাবে রাখি, প্রতিবিম্ব তো এখন ছোটো হয়ে যাচ্ছে, এটা হবে না। এখানে প্রতিবিম্বটা পর্দায় পাচ্ছি না, প্রতিবিম্ব বিপরীত হচ্ছে, কিন্তু আমরা যদি ফোকাস আর আলোককেন্দ্রের মধ্যে রাখি তাহলেও প্রতিবিম্ব পর্দায় পাচ্ছি না, এটা অসৎ বিম্ব। তাহলে পর্দায় পাবো এবং প্রতিবিম্ব বড় হবে এই ছবিটার ক্ষেত্রে, অর্থাৎ যখন বস্তুটাকে আমরা ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে রাখবো তখন কিন্তু বস্তুটার এই দ্বিগুণ মানে বড় হবে আর কি। 7 ছিল 14 তখন সম্ভব যদি আমরা ফোকাস আর দ্বিগুণ ফোকাসের মধ্যে কোথাও রাখি। এবার তাহলে প্রতিবিম্ব কোথায় পাবো, প্রতিবিম্ব অবশ্যই দ্বিগুণ ফোকাসের বেশি দূরত্ব, অর্থাৎ দ্বিগুণ ফোকাস এবং অসীমের মধ্যখানে যে কোনো দূরত্বে হতে পারে। তো এই ছবিটা ওখানে কিন্তু আঁকতে হবে। ঠিক আছে, প্রতিবিম্ব গঠিত হয়। লেন্সটির প্রকৃতি কি, লেন্সটি অবশ্যই উত্তল লেন্স। এক্ষেত্রে বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান সম্পর্কে আলোচনা করো, তাহলে বলবো বস্তুর অবস্থান হবে ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে, আর প্রতিবিম্বের অবস্থান হবে দ্বিগুণ ফোকাসের চেয়ে বেশি দূরত্বে। ব্যাস, এটা অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট। একটি আলোকরশ্মি জলের মধ্য দিয়ে গিয়ে কাচের স্ল্যাবে আপতিত হলো, এক্ষেত্রে কাচের স্ল্যাবে আপতন কোণ 45 ডিগ্রি ও প্রতিসৃত রশ্মির চ্যুতি কোণ 15 ডিগ্রি হলে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে এইভাবে লিখবে যে আমরা জানি কাচের স্ল্যাবের ক্ষেত্রে I1 সমান I2 হয় এবং R1 সমান R2 হয়। এগুলো না লিখলে হবে, এগুলো থিওরিটিক্যাল ব্যাপার, যেহেতু এখানে একটা ম্যাথ দিয়েছে। হ্যাঁ, এত ভাষা না লিখলেও চলবে, মেন কথা বুঝে নাও ছবিটা। এখানে একটা আলোকরশ্মি কাঁচের স্ল্যাবে পড়ছে, এখানে I1 কোণে পড়ছে, এখানে R1 কোণে বেরোচ্ছে। এই I1 এর মান কোশ্চেনে কত দেওয়া আছে না 45 ডিগ্রি আপতন কোণ, আর যখন চ্যুতি কোণটা বলে দিয়েছে কত না 15 ডিগ্রি চ্যুতি কোণ। তাহলে R1 এর মান কত হবে, R1 মানে যেহেতু দেখো এটা ছিল জল, এটা হচ্ছে কাঁচ, জলের থেকে কাঁচ কি ঘনমাধ্যম, কারণ জলে আলোর বেগ কত না 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর কাঁচে আলোর বেগ কত 2.0 ইন্টু 10⁸, অর্থাৎ 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কাঁচে যেহেতু আলোর বেগ কম, কাঁচের ঘনত্ব বেশি জলের তুলনায়, তাহলে কাঁচটা হচ্ছে ঘনমাধ্যম, জলটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যম আলো এসেছিল, অবিলম্বের দিকে ভেঙে গেল, ঠিকই আছে সেই হিসাবে। তাহলে এটা চ্যুতি কোণ 15 ডিগ্রি হলে তাহলে অবশ্যই প্রতিসরণ কোণটা কত হবে না 45 - 15। তাহলে 45 - 15 করলে কত পাবো না 30 ডিগ্রি। তাহলে ওইটা 30 ডিগ্রি হলে R2 30 ডিগ্রি, আর তাহলে এখানে I2 কত হবে, I1 সমান I2 সমান হয়, তার মানে এটা হবে 45 ডিগ্রি। তার মানে এখানে আমরা আমাদের অ্যান্সারটা জানতে চেয়েছি যে কাঁচের সাপেক্ষে জলের, তো কাঁচের সাপেক্ষে জলের মানে কি না G μW। তাহলে G μW কত পাবো না সাইন R2 বাই সাইন I2, সাইন R2 মান কত 30 ডিগ্রি, সাইন I2 কত 45 ডিগ্রি। তো এগুলোই বসানো হয়েছে, তাহলে সাইন 30 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হাফ, সাইন 45 ডিগ্রি মানে 1/√2। ক্যালকুলেশন করলে পাবো 1/√2। তো 1/√2 মানে 0.71, মানে 0.707, নিয়ারলি কত 0.71 লেখা যায়। এবার তোমরা বলবে হ্যাঁ স্যার অ্যান্সার তো মিললো না। হ্যাঁ, অ্যান্সার মিলবে না, কারণ কি দেখো অ্যান্সার না মিলার কারণটা এইখানেই যে চ্যুতিকোণ যখন আলোকরশ্মি জল থেকে কাঁচে যাবে তখন চ্যুতিকোণ 15 ডিগ্রি, এত বেশি হয় না, অনেক কম হয়। কারণ কি দুটোই ঘনত্ব প্রায় সমান, খানিকটা ডিফারেন্স, ঘনত্বের অনেক ডিফারেন্স নেই কিন্তু, সেহেতু চ্যুতিকোণটা এত বেশি হবে না। হ্যাঁ, এটা যদি এই চ্যুতিকোণটা প্রায় কার সঙ্গে দিয়েছে, এখানে বায়ু আছে এখানে কাঁচ আছে, তাহলে চ্যুতিকোণটা প্রায় এর কাছাকাছি হয়, 15 কাছাকাছি হয়। তো এই ডেটাটা ভুল দেওয়ার জন্য এখানে কিন্তু অ্যান্সার মিলবে না। তোমাদের এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে 0.82, যেটা তোমাদের এই মানে প্রশ্নবিচিত্রার অ্যান্সারটা 0.82 কিন্তু সঠিক অ্যান্সার, কিন্তু যদি ডেটাটা সেরকম দেওয়া থাকতো, কিন্তু যেই তথ্য দেওয়া আছে সেই তথ্যের ভিত্তিতেও অ্যান্সারটা সঠিক নয়, সেই তথ্যের ভিত্তিতে অ্যান্সার তোমাকে এটাই করতে হবে 0.71। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে দেখো এত লেখার কিন্তু দরকার নেই, বোঝানোর জন্য লিখেছি, কারণ এখানে যে কোনটা হবে সেই কোনটাই তো এখানে আসবে, এখানে R1 এর মান বের করতে পারলে সেটা R2 এর মান হয়, এই জন্য এত লেখা আছে। এত শর্টকাটে লিখবে, এত না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, একটি লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়। তো লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যদি এখানে লেন্সের বদলে দর্পণ থাকতো তাহলে কিন্তু ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হতো না। লেন্সকে ডোবালে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, দর্পণকে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হয় না। চলো নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোজেনকে দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে রাখার পক্ষে ও বিপক্ষে যুক্তি দিতে বলেছে। তাহলে অ্যান্সারটা দেখে নাও তোমরা। তাহলে রাখার পক্ষে যুক্তি অর্থাৎ সাদৃশ্য কি না, হ্যালোজেনের মতো হাইড্রোজেন একটি একযোজী অধাতব মৌল, ফ্লুরিন ও ক্লোরিনের মতো এটি দ্বিপরমাণু গ্যাসীয় মৌল। তো দুটো পয়েন্ট আর বলছি না বাকিগুলো।
হাইড্রোজেন আরেকটা বৈসাদৃশ্য অমিলগুলো কি আছে, হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল কিন্তু হ্যালোজেনগুলি তড়িৎ ঋণাত্মক মৌল। হাইড্রোজেন বিজারক দ্রব্য কিন্তু হ্যালোজেনগুলি জারক দ্রব্য। ঠিক আছে, এটা অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, প্রদত্ত মৌলগুলিকে ক্রমহ্রাসমান ব্যাসার্ধ অনুযায়ী সাজাও। তো ক্রমহ্রাসমান ব্যাসার্ধ অনুযায়ী সাজাতে বলেছে কি আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম আর বেরিলিয়াম। তো এটাকে মনে রাখার জন্য তোমরা কীভাবে মনে রাখবে যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ, এরকম পরপর আমার একটা জাস্ট মানে রিদিম ধরে। এবার দেখো আমরা কি জানি যে ক্রমহ্রাসমান ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর ডান দিক থেকে বাম দিকে বৃদ্ধি পায় এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচে বৃদ্ধি পায়। কিন্তু এখানে বলছে ক্রমহ্রাসমান, তাহলে যে নিচে সব থেকে আছে তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। তো সবচেয়ে তাহলে বেশি কার হবে, বেরিয়াম, কারণ বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ সাজিয়ে দিচ্ছে আমি এইভাবে, বিরিয়ানি মোগলাই এমজি মোগলাই কাবাব মানে ক্যালসিয়াম সরিয়ে এসার তো নাই এখানে বাটিতে বিয়ে বেরিয়াম, এটা হয়ে গেল। তো এখানে তার মানে যে সবচেয়ে নিচে আছে তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, এখানে হচ্ছে ক্রমহ্রাসমান, তো ক্রমশ ছোট হবে এদিক থেকে, এদিকে গ্রেটার দেন। তাহলে প্রথমে বেরিয়াম কমা ক্যালসিয়াম কমা ম্যাগনেসিয়াম কমা বি বেরিলিয়াম। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অথবাটা, পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীর মৌলগুলিকে ক্ষার ধাতু বলা হয় কেন, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। তো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিই। এই যে অ্যান্সার, তাহলে আধুনিক পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে অবস্থিত লিথিয়াম থেকে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা হচ্ছে ক্ষার ধাতু। কেন বলে, এরা প্রত্যেকে অক্সিজেনের সঙ্গে, কারণটা হলো এরা প্রত্যেকে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সুস্থিত তীব্র ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে এবং জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার অর্থাৎ ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বলে এদের ক্ষার ধাতু বলে। বিক্রিয়াটা চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আরেকটা কি বলেছিল এখানে, যে আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। তো আধুনিক পর্যায় সূত্র দেখে নাও, যদিও সবাই জানো, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা হলো তোমাদের কমপ্লিট অ্যান্সার 2 নম্বর যে মডেলটা দেওয়া ছিল। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সকলে ভালো থেকো, বাই।